বিকৃতির পরে চলে আসবে পীড়ন। প্রথমে পীড়নের সংজ্ঞাটা জানি। বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুকে বিকৃত করা হলে বস্তুর ভিতরে এক প্রকার বল সৃষ্টি হয়, যা প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম বা সচেষ্ট। আর এই একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিরোধকারী বলের মানকেই আমরা বলবো পীড়ন। তো এই প্রথম কথাগুলো বেশ পরিচিত এই কথাগুলো। আমরা এই কথার উপর একটু বেশ জোর দেব যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত না, উদ্ভূত। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত না, উদ্ভূত এই প্রতিরোধকারী বলের মানকে আমরা বলবো পীড়ন। তার মানে এই যে বলের কথাটা বলতেছি, এই বলটা কিন্তু সৃষ্টি হবে, আর এই প্রতিরোধকারী বল হিসাব করতে হবে একক ক্ষেত্রফলের উপর। তাহলে আমরা ওই প্রতিরোধকারী বলটাকে যদি একক ক্ষেত্রফলের উপর হিসাব করি, তাহলে আমরা যে মানটা পাবো, বলের মানটা একক ক্ষেত্রফলের জন্য, তাকেই আমরা বলবো হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান লিখতে পারি প্রতিরোধকারী বল। তার মানে একক ক্ষেত্রফল হিসাব করতে গেলে টোটাল ক্ষেত্রফল দিয়ে আমার ভাগ দেওয়া লাগবে। তাহলে এখানে বসবে মোট ক্ষেত্রফল। আমরা প্রতিরোধকারী বল নিয়ে বুঝতে পারছি, কিন্তু আসলে ব্যাপারটা ক্ষেত্রফল নিয়ে আমাদের প্রচুর কনফিউশন। এখানে ক্ষেত্রফল কতটুকু নিব আমরা? ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রফলের জন্য একটা নোটেশন লাগাই আমরা। এই ক্ষেত্রফল ততটুকু হিসাব করতে হবে যতটুকুর উপর বল প্রযুক্ত হচ্ছে। আমরা আবার ক্লিয়ার করি, এই প্রতিরোধকারী বল কিন্তু আমি প্রযুক্ত করতেছি না, আমি বল অ্যাপ্লাই করতেছি বা ফোর্স অ্যাপ্লাই করতেছি। নতুন একটা বল তৈরি হচ্ছে, আর এই বলটাকে আমরা বলবো প্রতিরোধকারী বল। তো প্রতিরোধকারী বলটাকে আমি যদি এফ দিয়ে প্রকাশ করি, আর এই ক্ষেত্রফলটাকে যদি এ দিয়ে প্রকাশ করি, তাহলে পীড়ন সমান আমরা বলতে পারি এফ বাই এ। এরিয়া মিন যতটুকু ক্ষেত্রফলের উপর বল প্রযুক্ত হচ্ছে ততটুকু। এখন এই ক্ষেত্রফল আবার দুই ধরনের হতে পারে। ক্ষেত্রফল আবার দুই ধরনের হতে পারে। একটা হতে পারে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, আর একটা হতে পারে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আমরা এখানে কোন ক্ষেত্রফলটা কাউন্ট করব, পৃষ্ঠতলের ক্ষেত্রফল নাকি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল? অর্থাৎ আমি যেই তলের উপর বল প্রয়োগ করতেছি সেই তলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাই আমার এখানে নিতে হবে। এখানে কিছু মিসকনসেপশন তৈরি হয়, যেমন অনেকেই পীড়নের এত বড় সংখ্যাটাকে খুব শর্টকাটে বলে ফেলে একবারে, যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে পীড়ন। আসলে কি তাই? যদি এই সংখ্যাটা মেনে চলি তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন দাঁড়ায় যাবে, অনেকগুলো প্রশ্ন। নিজেকেই নিজে প্রশ্ন করতে বাধ্য হওয়া যে না, এটা কিভাবে সম্ভব এই সংখ্যাটা মেনে চলি। একটা প্যারাডক্স, এখানে একটা প্যারাডক্স তৈরি হয়ে যায় যদি আমরা এই সংখ্যাটা মেনে চলি। কল্পনা করি একটা ফাঁকা স্থান, আমি এই ফাঁকা স্থানের উপর হিট করতেছি। তাহলে আমি যখন হিট করলাম তখন এইখানে কি কোনো পীড়ন পাওয়া যাবে নাকি যাবে না? তখন অনেকেই বলে যে না, এখানে তো পীড়ন অবশ্যই পাওয়া যাবে। কেন না? আমি বল প্রয়োগ করলাম, আর এই যতটুকু জায়গার উপর বল প্রযুক্ত হচ্ছে তার এরিয়া দিয়ে ভাগ দিলে আমরা পীড়ন পেয়ে যাবো। কিন্তু আসলে কিন্তু কোনো ধরনের কোনো পীড়ন পাওয়া যাবে না। তুমি যদি অরিজিনাল সংজ্ঞা ফিরে আসো, সংজ্ঞা কি বলে যে একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিরোধকারী বলের মান হলো পীড়ন। তাহলে এখানে কিন্তু প্রতিরোধকারী বল লাগবে। তার মানে আমরা যে পীড়ন বলি, যে পীড়ন ইকুয়াল টু এফ বাই এ বলি, তাহলে এফ এর পরিচয় কিন্তু দিয়েই আসছি যে এই এফটা হচ্ছে প্রতিরোধকারী বল, প্রযুক্ত বল না। কিন্তু যেটা বল প্রয়োগ সেটা কিন্তু যেটা আমাকে বাধা দিচ্ছে, উল্টো যেটা আমাকে উল্টো ফোর্স করতেছে, সেটাই হচ্ছে প্রতিরোধকারী বল। কিন্তু এখানে কোনো প্রতিরোধকারী বল নাই, প্রতিরোধকারী বলের মান শূন্য। আর এই এর পরিচয়টা আমরা জানি, যতটুকুর ক্ষেত্রফলের উপর বল প্রযুক্ত হচ্ছে। তাহলে আমি অবশ্যই একটা এরিয়ার উপর বল প্রয়োগ করতেছি, তাহলে এই এরিয়াটার মান আছে, রেজাল্ট হবে 0। তার মানে তখন কিন্তু কোনো পীড়ন পাওয়া যাবে না। কিন্তু তুমি যদি এই সংজ্ঞা মেনে চলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে পীড়ন, তখন কিন্তু পীড়নের মানটা 0 হবে না। পীড়নের মান একটা মান পাবা, কিন্তু সেটাকে আসলে পীড়নের মান না। কিন্তু তাহলে সংজ্ঞাটা ভুল কোথায়? প্রথমত প্রযুক্ত বল, এটা একটা ভুল। কেন ভুল? কারণ এখানে প্রযুক্ত হবে না, সেটা উদ্ভূত হতে হবে। তার মানে আমি বল প্রয়োগ করব, অটোমেটিক্যালি আরেকটা বল তৈরি হয়ে যাবে, সেই বলটা নিয়ে আমার পীড়ন হিসাব করতে হবে। আমাদের অ্যাডমিশনের সিলেবাস অনুযায়ী আমরা আমাদের কোর্সটা কভার করতেছি। তো এইখানে অ্যাডমিশন সিলেবাসে যে প্যাটার্নে প্রশ্ন আসে, ম্যাক্সিমাম 4 মাস ম্যাথমেটিক টার্ম। তো আমরা ম্যাথমেটিক টার্মের জন্য আমরা কিছু ডিসিশন ধরে নিব। কি ডিসিশন?
যে প্রযুক্ত বলটাকে আমরা সব জায়গায় প্রতিরোধকারী বল হিসেবে জানবো শুধুমাত্র ম্যাথ সলিউশনের ক্ষেত্রে। এটা প্রায় 99% ক্ষেত্রে মিলে যাবে, কিন্তু 1% ক্ষেত্রে মিলবে না। আর এই 1%ই হচ্ছে তোমার সেই বিভিন্ন প্যারাডক্স। তো আমরা একটা ডিসিশনে পৌঁছতে পারলাম শুধুমাত্র ম্যাথ সলভ করার ক্ষেত্রে প্রযুক্ত বলটাকে আমরা প্রতিরোধকারী বল ধরে নিব। 99% ক্ষেত্রে কথাটা সত্য, কিন্তু 1%-এর ক্ষেত্রে এই কথাগুলো সত্য না। আর ওই 1% শুধুমাত্র প্যারাডক্স সলভ করার কাজে লাগে, ম্যাথের জন্য তেমন লাগে না। তো পীড়ন কি ধরনের রাশি? অনেকেই বলে থাকে পীড়ন হচ্ছে একটা স্কেলার রাশি, আবার অনেকেই বলে পীড়ন একটা ভেক্টর রাশি। আমাদের বইতে যে বইপত্রগুলো আছে আমাদের কাছে, ওই বইপত্রগুলোতে পীড়নকে দেওয়া একটা স্কেলার রাশি। তারা বলতেছে যে পীড়ন হচ্ছে একটা স্কেলার রাশি। তাদের ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা যদি পীড়ন একটু আগে পেলাম যে পীড়ন সমান পেলাম হচ্ছে প্রতিরোধকারী বল বাই হবে যতটুকু প্রযুক্ত হচ্ছে সেই ক্ষেত্রফলটা। এখন অনেকে এরকম বলে যে আমি এফটাকে সাইডে আনলাম ইন্টু 1/a। আমরা জানি যে বল একটা কি রাশি? অবশ্যই ভেক্টর রাশি। আর এরিয়াটা ভেক্টর রাশিও হতে পারে, আবার কোন রাশি হতে পারে, স্কেলার রাশি হতে পারে। তো ওনারা করছে কি, যেটাকে একটা ভেক্টর রাশি ধরে নিছে, এর একটা ভেক্টর রাশি। তাহলে যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি, আবার এরিয়া একটা ভেক্টর রাশি, এদের মধ্যে কোন গুণ প্রয়োজন? ডট গুণ। আমরা জানি দুটি ভেক্টরের ডট গুণে কোন রাশি পাওয়া যায়? স্কেলার রাশি পাওয়া যায়। তাহলে যে রাশিটা পাওয়া সেটা হচ্ছে পীড়ন। তাহলে সেই সেন্স থেকে ওরা বলতেছে যে এটা একটা স্কেলার রাশি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এইখানে কিন্তু ব্যাপারটা স্কেলার রাশি বলা যাবে না, ব্যাপারটা একটু অন্যরকম। কারণ কিছু কিছু সময় দেখা যাবে যে আমি যেই দিকে বল প্রয়োগ করতেছি বস্তু ঠিক সেই দিকেই সরতেছে, বা বস্তুর ক্ষেত্রফলও ঠিক সেই দিকে। ক্ষেত্রফলটা সবসময় ভেক্টর রাশি হবে না, মাঝে মধ্যে ক্ষেত্রফলটা স্কেলার রাশি হতে পারে। তো সেক্ষেত্রে একটা ভেক্টর রাশি আর এক্ষেত্রে একটা কি রাশি? স্কেলার রাশি। তাহলে ভেক্টর ইনটু স্কেলার, অবশ্যই তখন কোন রাশি পাওয়া যাবে? স্কেলার রাশির পরিবর্তে তখন আমরা পেয়ে যাব ভেক্টর রাশি। তখন ক্ষেত্রফলটা ভেক্টর রাশি হবে, তখন ভেক্টর ডট ভেক্টর, ভেক্টর ডট ভেক্টর, তখন সেটা হয়ে যাবে স্কেলার রাশি। আবার যখন এরিয়াটা স্কেলার রাশি হবে তখন ভেক্টর ইনটু স্কেলার, ভেক্টর ডট স্কেলার, অবশ্যই একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। তার মানে পীড়নটা কিছু কিছু ক্ষেত্রে স্কেলার রাশি হতে পারে, আবার কিছু কিছু কি হতে পারে? ভেক্টর রাশি হতে পারে। এই ধরনের রাশিগুলোকে বলা হয় টেনসর রাশি। টেনসর রাশি, বা আমরা একটু ইংরেজিতে বলতে গেলে হবে টেনসর কোয়ান্টিটি। তো যাদের এই বিষয়ে বেশ আগ্রহ, তারা একটু টেনসর কোয়ান্টিটি সম্পর্কে আরো বিস্তারিত জানবা। আমাদের যেহেতু অ্যাডমিশন কোর্স, ম্যাথমেটিক্স টাইমের উপর জোর দিতে হবে, তো আমরা এটা নিয়ে আর আগাচ্ছি না বেশি কথা। তার মানে যদি কেউ বলে যে পীড়নটা কি রাশি, স্কেলার রাশি বলা যাবে না, ভেক্টর রাশি বলা যাবে না, বলতে হবে সেটা কোন রাশি? টেনসর কোয়ান্টিটি। আমরা একটু খেয়াল করি, একটা একেবারে সিম্পল, যে এখানে পীড়নের যে পীড়নের সমীকরণটা আমরা জানি এফ বাই এ। তাহলে আমরা যদি এককটা হিসাব করতে চাই, তাহলে বলের একক উপরে বল, বলের একক হচ্ছে নিউটন, আর এর একক মিটার স্কোয়ার। তার মানে এককটা দাঁড়াবে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আরেকভাবে লিখতে পারি, মিটার স্কোয়ার উপরে নিয়ে যায় তাহলে হবে n m টু দি পাওয়ার -2। মাত্রাটা কিভাবে হিসাব করতে হবে? মাত্রা হিসাব করার জন্য নিউটনকে একটু বিশ্লেষণ করে ফেলতে হবে। আমরা জানি নিউটনকে আবার লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে থাকবে মিটার। তাহলে এখন কিন্তু কেজির পরিবর্তে মাত্রায় আমরা লিখতে পারি বড় হাতের এম বা ম্যাস, এম এর পরিবর্তে লিখতে পারি এল উপরে -1, আর সেকেন্ডের পরিবর্তে লিখতে পারি টাইম -2। আর মাত্রা লেখার পর অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হবে। পীড়নকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, দ্বিতীয় ভাগ ক্রিন্তন পীড়ন বা মোচড় বা ব্যবর্তন পীড়ন, আর 3 নম্বরে হচ্ছে আয়তন পীড়ন। আমরা বিকৃতিকেও তিন ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, একটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি বা মোচড় বা ব্যবর্তন বিকৃতি, আর একটা হচ্ছে আয়তন বিকৃতি। তার মানে পীড়নকেও তিন ভাগে ভাগ করতেছি, আমরা বিকৃতিকেও তিন ভাগে ভাগ করতেছি। তার মানে কিন্তু আমরা এই পীড়নে যখন দৈর্ঘ্য পীড়ন নিয়ে আলোচনা করব তখন দৈর্ঘ্য বিকৃতিকে রেফারেন্স টানবো, যখন ক্রিন্তন পীড়নকে আলোচনা করব তখন ক্রিন্তন বিকৃতির রেফারেন্স টানবো। একইভাবে আয়তন পীড়ন আলোচনা করার সময় আমরা আয়তন বিকৃতিকে রেফারেন্স টানবো। একটু আগে আমরা ডিসিশন নিয়েছিলাম যে প্রযুক্ত বলটাকে আমরা প্রতিরোধকারী বল বলে জানবো। 99% কেসের ক্ষেত্রে হবে, 1% এর ক্ষেত্রে হবে না, সেটা প্যারাডক্স সলভ করার জন্য। তবে এটা মাথায় রাখতে হবে, যখন আমরা বলবো বা ম্যাথ করব তখন হচ্ছে প্রযুক্ত বল নিয়ে কথাবার্তা হবে।
সব প্রযুক্ত বল নিয়ে কথা বলতে হবে। তার মানে দৈর্ঘ্য পীড়ন অবশ্যই কার সাথে রিলেটেড? দৈর্ঘ্য বিকৃতির সাথে রিলেটেড। তাহলে ভাই বলবো দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা বলবো পীড়ন। এক্সাম্পলটা দেখে নিই। ধরে নিই এটা একটা স্ট্যান্ড এখানে রাখা হয়েছে। স্ট্যান্ডের সাথে একটা নিরেট সিলিন্ডার টাইপের একটা ইলাস্টিক ম্যাটেরিয়াল রাখা হয়েছে। তো এই ইলাস্টিক ম্যাটেরিয়ালটাকে আমি এই বরাবর ফোর্স প্রয়োগ করলাম। তাহলে বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু এই প্রস্থচ্ছেদের পুরোটার উপর বল প্রয়োগ করা। আর এই বলটাই দেখো তো কি হচ্ছে, দৈর্ঘ্য বিকৃতি ঘটাবে না। যখন আমি এর উপর বল প্রয়োগ করব তখন এই বস্তুটা লম্বা হয়ে যাবে না, এতখানি বড় হয়ে যাবে না, লম্বা বস্তুটা বড় হয়ে এতখানি চলে আসছে। তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে? বস্তুর দৈর্ঘ্য ছোট হাতের এল পরিমাণ বৃদ্ধি পাইছে। আর বস্তুর আদি দৈর্ঘ্য ছিল বড় হাতের এল এইটুকু। তাহলে অবশ্যই এই যে বলটা প্রয়োগ করলাম, এই বলটা এই বল প্রয়োগ করার ফলে কোন ধরনের বিকৃতি হয়েছে? অবশ্যই দৈর্ঘ্য বিকৃতি হয়েছে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে একক ক্ষেত্রফলের উপর, তাহলে টোটাল এরিয়াতে ভাগ দেবো। এখানে এরিয়া বলতে আমরা কি বুঝতেছি? এইখানকার এরিয়া বলতে এই প্রস্থচ্ছেদের এরিয়াটা। তাহলে এই প্রস্থচ্ছেদের এরিয়া হবে কতটুকু? পাই আর স্কয়ার। আর বল প্রয়োগ করছে কতটুকু? এফ। তাহলে এখানে লিখতে পারি এফ বাই এ ইকুয়াল টু হবে এখানে পাই আর স্কয়ার। এবার চলে আসবে কৃন্তন, মোচড় বা ব্যাবর্তন পীড়ন। এইখানে আমরা রেফারেন্স টানবো কাকে? কৃন্তন বিকৃতিকে রেফারেন্স টানবো। এখানে স্ট্যান্ড রাখা হয়েছে, আর একটা যে কাঠের একটা ব্লক রাখা হয়েছে, স্ট্যান্ড রাখা হয়েছে। স্ট্যান্ডের সাথে এই যে ব্লকটা, এটা ফিক্সড, এই পার্টটা পুরোপুরি ফিক্সড করে রাখা হয়েছে। কৃন্তন বিকৃতি ঘটানোর জন্য অবশ্যই আমরা এই স্পর্শক বরাবর বল প্রয়োগ করি। তাহলে স্পর্শক বরাবর বল প্রয়োগ করলাম। স্পর্শক বরাবর বল প্রয়োগ করলে বস্তুর নতুন অবস্থান হয়ে যাবে, বস্তু এরকম একটা পজিশনে চলে আসবে। তাহলে বস্তুর বিকৃতি হচ্ছে কতটুকু? থিটা পরিমাণ। তাহলে এই যে থিটা পরিমাণ বিকৃতি হলে এটাই সেই কৃন্তন বিকৃতি। এটাই আমার সেই কৃন্তন বিকৃতি। তাহলে এই কৃন্তন বিকৃতি ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে অবশ্যই কতটুকু ক্ষেত্রফলের উপর? একক ক্ষেত্রফলের উপর। তাহলে আমি প্রয়োগ করতেছি নিশ্চয়ই এই তলের উপর, আমি এই তলের উপর বল প্রয়োগ করতেছি, তাহলে এই যে তলটা, এই তলের ক্ষেত্রফলটাই হবে এখানে। একইভাবে আয়তন পীড়নের জন্য আমরা রেফারেন্স টানবো কাকে? আয়তন পীড়নের জন্য আমরা রেফারেন্স টানবো আয়তন বিকৃতিকে। আমরা জানি এই বস্তুর উপর এইভাবে চারপাশে বল প্রয়োগ করতে থাকি, তাহলে দেখা যাবে বস্তু এত বড় ছিল ছোট হয়ে যাবে। তাহলে বস্তু নতুন আকৃতি হবে এটা। তাহলে বস্তুর পরিবর্তন হয়েছে কতটুকু? প্রথমে ছিল বস্তুর আদি অবস্থায় ভি, আর পরিবর্তন হয়েছে ছোট হাতের ভি, মানে এতটুকু জায়গা সে কি হয়েছে? পরিবর্তিত হয়েছে। তাহলে বস্তুর পরিবর্তন হয়েছে কতটুকু? এতটুকু জায়গায় পরিবর্তন হয়েছে। তাহলে এই আয়তন বিকৃতি ঘটাতে এই যে বল প্রয়োগ করতেছি, আর এই যে একক, আর এই যে ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা, প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফলটা, সেটাই হবে এর এরিয়া। এরপর আছে হুকস ল। বিজ্ঞান হুক বলেছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন অবশ্যই প্রযুক্ত পীড়ন সৃষ্ট বিকৃতির সমানুপাতিক। তার মানে পীড়ন অ্যাপ্লাই করতে হবে, বিনিময় পাবো কি? বিকৃতি পাবো। তার মানে এটা বলতে চাচ্ছে যে প্রযুক্ত পীড়ন আর সৃষ্ট বিকৃতি পরস্পর কেমন সম্পর্কযুক্ত? সমানুপাতিক সম্পর্কযুক্ত। আর আমরা তো সমানুপাতিক সম্পর্কটা খুব ভালো করে ডিল করতে পারি, যে একটা যদি বৃদ্ধি পায় তাহলে আরেকটাও যদি বাড়ে তাহলে এদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান। আবার একটা যদি কমে তার রেসপেক্টে যদি আরেকটাও কমে তাহলে ওদের মধ্যে সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান। আর এই কথাটা ততক্ষণ পর্যন্ত প্রযুক্ত যতক্ষণ পর্যন্ত বস্তুটা স্থিতিস্থাপক সীমার মধ্যে আছে। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ, স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকতে হবে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে হলে আমরা এই প্রযুক্ত পীড়ন বিকৃতির কি বলতে পারি? সমানুপাতিক। তাহলে পীড়ন হবে কার সমানুপাতিক? বিকৃতির সমানুপাতিক। কিন্তু আমরা হুকস লটাকে একটা ইকুয়েশন আকারে দাঁড় করাবো, কিন্তু এই অবস্থাতে আমরা কোনোদিন কোনো ইকুয়েশন সলভ করি নাই। তাহলে এই প্রপোর্শনাল সাইনটাকে রিমুভ করার জন্য ডান পাশে পীড়নই থাকলো, আর এর পরিবর্তে সমান চিহ্ন আনলাম। আর আমরা জানি যে এর পরিবর্তে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়, এই পাশে থাকলো বিকৃতি। তাহলে ই ইকুয়াল আমরা লিখতে পারি পীড়ন বাই হচ্ছে বিকৃতি। আর এই যে এই ইর
যদি আমি একটু নাম খুঁজতে যাই, তাহলে এর নাম হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা একটা সমানুপাতিক ধ্রুবক। আর এ পাশে থাকবে পীড়ন বাই হচ্ছে বিকৃতি। আর যদি বাংলায় বলতে চাই তাহলে বলবো স্থিতি স্থাপক গুণাঙ্ক সমান হবে পীড়ন বাই বিকৃতি। এই ফর্মুলাটা কিন্তু আমার খুব কাজের, আর এই ফর্মুলাটা দিয়েই আমরা কিন্তু পরবর্তী আলোচনাটা আগাবো সামনের দিকে। আর এই হুকস ল দিয়ে মানে আরো অনেকগুলো গ্রাফ আঁকা যায়। আমরা হুকস ল দিয়ে পীড়ন আর বিকৃতির মাঝে কিছু গ্রাফ ডিল করতে পারি, কিন্তু যেহেতু আমাদের ম্যাথমেটিক টার্ম নিয়ে বেশি আলোচনা করতে হবে, এই কারণে আমরা ইকুয়েশনটা বের করলাম। আমরা আর ওই গ্রাফ নিয়ে আলোচনা করলাম। যদি কেউ ইচ্ছা থাকো বা কারো যদি বেশি ইচ্ছা থাকে তাহলে তোমরা কিন্তু গ্রাফটা অবশ্যই পড়ে নিবা, গ্রাফটা কিভাবে আঁকে বা গ্রাফটা কিভাবে হয় সেটা কি জানি না। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইয়ঙ্গের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আর আয়তন গুণাঙ্ক। হ্যাঁ, ইয়ঙ্গের গুণাঙ্ককে আমরা বলি ইয়াংস মডুলাস, আর দৃঢ়তা গুণাঙ্ককে আমরা বলতে পারি রিজিডিটি মডুলাস, আয়তন গুণাঙ্ককে বলতে পারি বাল্ক মডুলাস। তো এটা খুব ভালোভাবে মনে রাখা যায় যে একটু আগেই দেখলাম যে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি কোনটা আমরা বলতে পারি পীড়ন বাই বিকৃতি। কমন সেন্স বলে পীড়ন কয় প্রকার? আচ্ছা, পীড়ন কয় প্রকার? 3 প্রকার। বিকৃতি কত প্রকার? 3 প্রকার। মানে কমন সেন্স কি বলে যে যদি আমরা দৈর্ঘ্য পীড়ন আর দৈর্ঘ্য বিকৃতি নেই, তাহলে ওই দুইটা রেশিওকে এক ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো। আবার যদি ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি নেই, তাহলে আর এক ধরনের আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবো। আবার যখন আমরা আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি নেব, তখন আমরা আর এক ধরনের গুণাঙ্ক পেয়ে যাবো, সেই গুণাঙ্কটাকে আমরা বলবো আয়তন গুণাঙ্ক। তার মানে আমরা যদি ইয়ঙ্গের গুণাঙ্কটা কিভাবে হিসাব করতে হবে, ইয়ঙ্গের গুণাঙ্কের বেলায় শুধু পীড়ন নিলে হবে না, সেটা একটা স্পেশাল টাইপের পীড়ন, সেটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। আর নিচেও হইতে হবে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য পীড়ন তো আমরা একটাকে দেখে আসলাম। দৈর্ঘ্য পীড়নটা ছিল একটু আগের ইকুয়েশন অনুযায়ী এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি প্রথম লেকচারে ছিল এল বাই এল। এই এল এর পরিচয় যতটুকু পরিবর্তন হইছে, এল এর পরিচয় যতটুকু পরিবর্তন হইছে, আর এলটা হচ্ছে আদি অবস্থার দৈর্ঘ্য। তাহলে আমরা সমীকরণটা কিভাবে লিখতে পারি, যে যদি একটু উল্টায় দিই তাহলে লিখতে পারি এফ ইন্টু এল বাই লিখতে পারি এ ইন্টু এল। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু এটাই ব্যবহার করব। আর তখন এই মডুলাস অফ ইলাস্টিসিটিটাকে, তখন এই ধরনের মডুলাস অফ ইলাস্টিসিটিকে আমরা বলবো ইয়ঙ্গের গুণাঙ্ক, আর ইয়ঙ্গের গুণাঙ্ক প্রকাশ করে ওয়াই দ্বারা। তাহলে দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতিকে আমরা বলবো ইয়াংস মডুলাস। একইভাবে দৃঢ়তার গুণাঙ্কটাকেও আমরা বলতে পারি, দৃঢ়তার গুণাঙ্ককে ইটা দ্বারা প্রকাশ করা হচ্ছে, বিটা ইকুয়াল টু, আমরা তখন এই পাশে লিখবো ক্রিন্তন পীড়ন উপরে পীড়ন বাই হচ্ছে বিকৃতি, তাহলে পেশা হবে ক্রিন্তন বিকৃতি। আর আমরা যেটা পরে আসছিলাম যে ক্রিন্তন পীড়নটা কি, ক্রিন্তন পীড়নটা হচ্ছে এফ বাই এ, আর ক্রিন্তন বিকৃতিটা কি সেটা। এরপর আছে আয়তন গুণাঙ্ক। সব ধরনের গুণাঙ্কই কার অনুপাত, সব ধরনের গুণাঙ্ক বা মডুলাস অফ ইলাস্টিসিটি কিন্তু পীড়ন বাই বিকৃতির অনুপাত। তাহলে এটাকে আয়তন গুণাঙ্ক বলার কারণ হচ্ছে যদি আমরা উপরে আয়তন পীড়ন নেই আর নিচে যদি আমরা আয়তন বিকৃতি নেই, তাহলে সেটা পেয়ে যাবো আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক বি দ্বারা প্রকাশ করা হচ্ছে। পীড়ন কিন্তু সব জায়গায় সমান, এফ প্রতিরোধকারী বল বা প্রযুক্ত বল, আর যতটুকুর উপর যতটুকু ক্ষেত্রফলের প্রযুক্ত হচ্ছে সেই এরিয়াটা। বাহ্য আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি ছিল যতটুকু আয়তন পরিবর্তন হয়েছে তাই আদি আয়তন এফ বাই এটা, আর এই ভিটা হচ্ছে যতটুকু আয়তন পরিবর্তন হয়েছে। তো অনেকেই এই ছোট হাতের ভি বাই বড় হাতের ভি না লিখে অনেকেই এই ডিভি বাই লেখা হচ্ছে ভি লেখে। যে আয়তন বিকৃতিটা, এই আয়তন বিকৃতির মানটা কিন্তু সবসময় নেগেটিভ হবে। আমরা জানি কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা বের করার জন্য ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ফাইনাল আয়তন কম আর ইনিশিয়াল আয়তন অনেক বেশি, তাহলে কম থেকে বেশি বাদ দিলে এই ডিভি ভ্যালুটা চলে আসবে, নেগেটিভ চলে আসবে, তাহলে মাইনাস ডিভি বাই ভি লেখা যাবে। আবার যেহেতু এই আয়তন গুণাঙ্কটা অবশ্যই প্রযোজ্য হবে
আরেকটা কথা, আমরা এখানে ইয়াংয়ের গুণাঙ্কটা কিন্তু আরেকটা কথা বলে রাখা ভালো, যে ইয়াংয়ের গুণাঙ্ক শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, আর দৃঢ়তার গুণাঙ্কটাও কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আয়তন গুণাঙ্কের সিস্টেমটা দেখালাম, এটা কিন্তু পুরোপুরি একটা গ্যাসীয় সিস্টেম। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এই যে F/A, এটা কিন্তু আমরা চাপও বলতে পারি। আমরা সবাই জানি যে বল বাই ক্ষেত্রফলটাকে আমরা চাপও বলতে পারি। তাহলে অনেকে এরকম বাল্ক মডুলাসটাকে এই বল বাই ক্ষেত্রফলটাকে P লেখে, বাই হচ্ছে এখানে লেখে dV বাই হচ্ছে V। তো যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু এই নেগেটিভ সাইনটা আমরা ব্যবহার করব না। এইখান থেকে কিন্তু আরেকটা রিলেশন বিল্ড আপ করা যায় বা আরেকটা রিলেশন দাঁড় করানো যায়। আমরা ফার্স্টে পাইছিলাম যে বাল্ক মডুলাস ইকুয়াল টু হবে আয়তন পীড়ন বাই হচ্ছে আয়তন বিকৃতি। তো আয়তন পীড়ন সমান আমরা জানি F/A বাই আয়তন বিকৃতি, কতটুকু আয়তন পরিবর্তন হয়েছে বাই হচ্ছে আদি আয়তন। তো আবার অনেকেই এই ফরম্যাটটাকে চেঞ্জ করে এভাবে লেখে যে F/A ইকুয়াল লেখে এই ছোট হাতের ভি মানে কতটুকু আয়তন পরিবর্তন হয়েছে, অনেকেই এই ছোট হাতের ভির পরিবর্তে এই ডিভি ব্যবহার করে, বাই হচ্ছে ভি ব্যবহার করে। আর আয়তন বিকৃতির বেলা যদি আমরা থিওরিটিক্যাল কথা চিন্তা করি, তাহলে অবশ্যই এখানে নেগেটিভ সাইন আনতে হবে, অবশ্যই এখানে নেগেটিভ সাইন আনতে হবে। কেন নেগেটিভ সাইন আনতে হবে? কারণ ডিবিটা নেগেটিভ, অর্থাৎ আয়তনটা হ্রাস পাচ্ছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই আমরা একটু আগে বুঝলাম যে এই কি বলে আমাদের এই আয়তন পীড়নের বেলায়, আরে আয়তন পীড়ন F/A, এই F/টাকে আমরা কি লিখতে পারি? চাপ লিখতে পারি, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। এটাকে আমরা চাপও লিখতে পারি, আর এর পাশে থাকবে মাইনাস dV/V। এখন এই dV/Vটাকে আমরা কিন্তু এরকম লিখতে পারি P ইকুয়াল টু d ρ বাই হচ্ছে ρ। অর্থাৎ এখানে ছিল আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন, আর এখানেও ঠিক একই রকম, মানে পরিবর্তিত ঘনত্ব বাই হবে আদি ঘনত্ব। তো এইটার সাথে এটার রিলেশনটা কিরকম ভাবে আসে সেটা দেখা যাক। এই বস্তুর জন্য আমরা বলতে পারি যে M ইকুয়াল ρV, এই সম্পর্কটা আমরা সবাই জানি। রোটা হচ্ছে ওই বস্তুর ঘনত্ব ইনটু হবে ওই বস্তুর আয়তন। তার মানে গ্যাসের কিন্তু নিজের ভরের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এই পার্টটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। UV দুটোই ভ্যারিয়েবল হতে পারে, U আর V। প্রথমে আমরা U কে কনস্ট্যান্ট রেখে V কে ডিফারেন্সিয়েশন, প্লাস পরে V কে বাইরে রেখে U কে ডিফারেন্সিয়েশন, মানে d ρ। এখন যেটা করতে পারি, একটাকে আমরা পেছনে আসি, মাইনাস V d ρ বাই হবে ρ আর dV। তাহলে এখান থেকে দাঁড়াতে পারি যে d ρ বাই হচ্ছে ρ সমান লিখতে পারি dV বাই হচ্ছে V, কিন্তু এটা কোন চিহ্ন? মাইনাস চিহ্ন। তার মানে আমরা এই যদি ভরটা কনস্ট্যান্ট থাকে, তার মানে একটা কথা বুঝতে পারলাম, যদি যে বস্তুর উপর এই যে আয়তন পীড়ন দেওয়া হচ্ছে বা বিকৃতি হচ্ছে, যে বস্তুর উপর পীড়ন দিচ্ছি সেই বস্তুর যে বিকৃতি হচ্ছে, সেই বস্তু যদি ভরের কোনো পরিবর্তন না হয়, আর আমরা জানি ভরের কোনো পরিবর্তন হবেই না, যদি ভরের কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস dV/V ইকুয়াল আমরা কিন্তু d ρ বাই ρ লিখতে পারবো। এর সামনে মাইনাস কেন চলে আসলো? কারণ আমরা জানি ডিভিটা কোন সাইন, ডিভিটা কোন রাশি? অবশ্যই নেগেটিভ রাশি, কারণ আয়তন রিডিউস করতেছে, তাহলে ডিভি সাইনটা নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ থাকা মানে হচ্ছে এই যে আয়তনটা সেটা ধীরে 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 হ্রাস পাচ্ছে। কিন্তু এই ডি রো সাইনটা কি? পজিটিভ না? অবশ্যই পজিটিভ। তার মানে রোটা অবশ্যই কি পাবে? ঘনত্ব অবশ্যই কি পাবে? বৃদ্ধি পাবে। ঘনত্বটা অবশ্যই বৃদ্ধি পাবে। তার মানে এটা কিন্তু খুব ভালো করে বোঝা যায় যে আমরা ওই যে m ইকুয়াল টু রো ভি, তাহলে এখান থেকে আমি রোটাকে বাইরে রেখে দিই, তাহলে রো ইকুয়াল টু কি বলতে m বাই ভি। তাহলে রো আর ভি কেমন সম্পর্কযুক্ত? ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ ভি যদি বাড়ে তাহলে রো অবশ্যই কমবে, আর ভি যদি কমে তাহলে রো অবশ্যই বাড়বে। এখানে কিরকম সম্পর্ক? ভি কমতেছে তাহলে অবশ্যই রো বাড়বে। তো যে কারণে আমরা এই মাইনাস ডিভি বাই ভির পরিবর্তে আমরা কিন্তু ডি রো বাই রো লিখতে পারি। এটা বেশ সুন্দর একটা ম্যাথ আমরা করব। খুব এটা এই ইকুয়েশনটা জানতে পারি তাহলে আমাদের অনেক বড় বড় ম্যাথ কিন্তু সলভ করতে পারবো। অর্থাৎ আলাদাভাবে কিন্তু এই ঘনত্ব আর আয়তনের ভিতর সম্পর্ক জানা লাগবে না, সরাসরি আমরা এইখানে এর পরিবর্তে আমরা লিখে দেবো। যেহেতু আমরা ম্যাথ টার্মের উপর জোর দিব, তো আমরা সূত্র কোনটা ফলো করব? সূত্র আমরা এই ভি ইকুয়াল আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি মাইনাস বাদে ফলো করব, সবগুলো কিন্তু মাইনাস বাদে ফলো করব। আর মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে ডিভি রাশিটা কেমন? অবশ্যই নেগেটিভ, তার মানে এই আয়তনটা সবসময় হ্রাস পাবে।
আয়তন সব সময় হ্রাস, আয়তন সর্বদা হ্রাস পাবে, কারণ এখানে মাইনাস আমরা মাথায় রাখবো, এই মাইনাস ব্যবহার করবো না, মাইনাসটা রাখবো মাথায়। আর এই ডিরও যখন চলে আসবে তার মানে তখন বুঝতে হবে যে ঘনত্ব তখন বৃদ্ধি পাচ্ছে। আর এই এখানে তো ইকুয়েশন পেলাম পি ইকুয়াল টু, আমরা ডিভির পরিবর্তে লিখতে পারি ডি রো বাই রো। এই সবগুলো ইকুয়েশনই ব্যবহার করতে পারবো, কিন্তু কথা হচ্ছে যে এই মাইনাস টার্মটা আমার রিডিউস করতে হবে। শুধু থিওরি যখন পড়বো তখন আমরা মাইনাস টার্ম টানতে হবে। তো আমরা যেহেতু আয়তন গুণাঙ্ক পড়ে ফেলছি, সেহেতু আয়তন গুণাঙ্কের উল্টা একটা টার্ম আছে, সেটা সংনম্যতা। সংনম্যতাকে আমরা কে দ্বারা প্রকাশ করা হবে, আর কে ইকুয়াল টু যেহেতু বলছিলাম আয়তন গুণাঙ্কের উল্টা যে রাশিটা সেটা আমরা বলবো সংনম্যতা, অর্থাৎ আয়তনকে উল্টাই দিলেই আয়তন এই আয়তন গুণাঙ্ক সেটাকে উল্টাই দিলেই আমরা সংনম্যতা পেয়ে যাবো, অর্থাৎ উল্টাই দেওয়া মানে 1/b, উল্টাই দিলেই আমরা সংনম্যতা পেয়ে যাবো। তো এই আয়তন গুণাঙ্ক সংনম্যতার ফিলিংসটা কি, আয়তন গুণাঙ্ক দ্বারা বোঝাবে একটা বস্তু কতটা টাইট, কতটা বেশি টাইট সেটা বোঝাবে এই বাল্ক মডুলাস দ্বারা, অর্থাৎ কত একটা বস্তু কতটা বাল্কি বা কতটা বেশি শক্ত বা বেশি টাইট সেটা মিন করবে এই আয়তন গুণাঙ্ক রাশিমালাটা। আর এই সংনম্যতা মিন করবে একটা বস্তু কতটা নরম, একটা বস্তু কতটা নরম বা কতটা ঢিলা, তাহলে সেটাই হবে যে সংনম্যতা মিন করবে। আরো ভালো করে বুঝতে গেলে একটি অ্যানিমেশন দেখাবো আমি। এবার আসবে আমাদের পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও। হুক যে লটা দিয়েছিল সেটা কিন্তু স্থিতিস্থাপক সীমার, পয়সনের যে ফর্মুলা বা পয়সনের যে রেশিওটা সেটা কিন্তু অবশ্যই কার ভেতর, স্থিতিস্থাপক সীমার ভেতর। আর এখানে নতুন এক ধরনের বিকৃতি চলে আসতেছে, সেটা হচ্ছে পার্শ্ব বিকৃতি। তো পয়সন যেটা বলতেছে যে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটা কি ধ্রুব সংখ্যা, আর এই ধ্রুব সংখ্যাটাকে বলা হবে পয়সনের অনুপাত। অর্থাৎ আমরা এই যে এটাকে সিগমা বলতে পারি, সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। এই পার্শ্ব বিকৃতিটাকে আমরা প্রস্থচ্ছেদের বিকৃতি বলতে পারি, প্রস্থচ্ছেদের বিকৃতি। আবার এটাকে আমরা ব্যাসের বিকৃতি বলতে পারি বা ব্যাস বিকৃতি। এই সিগমাটাকে আমরা বলবো পয়সনস রেশিও। এখন আমরা একটু এই চিত্রটা দেখে আসি। এই চিত্রটা যেটা বলতেছে যে একটা বস্তু এখানে একটা স্ট্যান্ড এখানে রাখা হয়েছে, একটা বস্তু এখানে ঝুলাই দেওয়া হয়েছে, যেটা এখানে ফিক্স করে রাখা হয়েছে। তো এই বস্তুটার উপর আমরা এইখান দিয়ে বল প্রয়োগ করলাম। এই বস্তুর উপর বল প্রয়োগ করলে নিজ বরাবর আমরা এই তলের বরাবর, বস্তুটা আসলে সিলিন্ডার আকৃতির, আমি যদি বরাবর বল প্রয়োগ করি তাহলে কিন্তু বস্তুটা দৈর্ঘ্য বিকৃতি হবে, অর্থাৎ বস্তু দৈর্ঘ্য বেড়ে যাবে, তাহলে বস্তু নতুন পজিশন হয়ে যাবে এই বরাবর। তো কমন সেন্স বলে একটা বস্তুকে যদি টানি তাহলে বস্তু লম্বাও হবে, পাশাপাশি চ্যাপ্টা বা চিকন হয়ে যাবে। কিন্তু একটা বস্তু অনেক মোটা ছিল, টান দিলাম, সে কিন্তু ওই বরাবর বা ওই প্রস্থচ্ছেদ রেখে কিন্তু সে লম্বা হবে না, টান দিলে ওই বস্তুর দৈর্ঘ্য বেড়ে যাবে আর ওইটা চ্যাপ্টায় যাবে। দেখো নতুন অবস্থান এটা দেখাচ্ছে লাল কালারের ভেতরে, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বস্তুর নতুন আকার। তাহলে কিন্তু বস্তুর ব্যাসেরও কিন্তু পরিবর্তন হয়েছে। কতটুকু ব্যাসের পরিবর্তন হয়েছে, এইটুক, মানে বস্তুর যত একটা রাউন্ড শেপের, বস্তুটা ঠিক কলমের মতো রাউন্ড শেপের, তাহলে এইখান থেকে এইটুকু আছে বস্তুর আদি একটা জিনিস খেয়াল করো, বস্তুর উপর যখন কোনো বল প্রয়োগ করিনি তখন কিন্তু বস্তুর ব্যাস ছিল কিন্তু এতটুকু ছিল তার ব্যাস। এখন বস্তুর উপর যত নিজ দিকে বল প্রয়োগ করলাম দেখা গেল বস্তুটা চ্যাপ্টা হয়ে গেল, চ্যাপ্টা হয়ে যাওয়ার পরে তখন বস্তুর ব্যাস হয়ে গেল কিন্তু এতটুকু ব্যাস হলো। তাহলে পরিবর্তন হলো কতটুকু, এইটা থেকে এটা ছিল আদি অবস্থা, এটা ছিল শেষ অবস্থা। তাহলে ব্যাস বিকৃতিটাকে আমরা লিখতে পারি যে কতটুকু ব্যাস তার পরিবর্তন হয়েছে, ডেল পরিমাণ পরিবর্তন হয়েছে, বাই হবে আদি ব্যাস, বাই দৈর্ঘ্য বিকৃতির ফর্মুলাটা কিরকম, কতটুকু পরিবর্তন হয়েছে, প্রথমে ছিল এতটুকু, টান দিলাম বেড়ে হলো এতটুকু, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য বাই হবে আদি দৈর্ঘ্য। তো দেখো দৈর্ঘ্য কিন্তু বাড়ছে, তার মানে এল এর সাইনটা কি হবে, পজিটিভ হবে, কিন্তু এই ব্যাসটা কি হয়েছে, হ্রাস পাইছে অবশ্যই,
তাহলে ব্যাস যদি হ্রাস পায় তাহলে এই সাইনটা কি হবে? নেগেটিভ হবে। তার মানে আমরা যদি থিওরিটিক্যালি বলি তাহলে সিগমা ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ডেল ডি বাই ডি বাই হবে এল বাই এল। এই মাইনাসটা কার মাইনাস? ডেল ডির মাইনাস, ডেল ডির চিহ্ন মাইনাস। ডেল ডির চিহ্ন মাইনাস দ্বারা কি মিন করে? এটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে আর এটা ধীরে ধীরে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে আমার সেই পয়সন রেশিও ইকুয়েশন। আর এই পয়সন রেশিও দিয়ে কিন্তু এটার মানটা জানাটা কিন্তু খুবই দরকার, খুবই জরুরি। কারণ এই মানের উপর বেস করেই অনেকগুলো ম্যাথ করা সম্ভব, অনেকগুলো বা অনেক ধরনের ম্যাথ ঘটানো সম্ভব এই মানের উপর বেস করে। তাহলে এই সিগমার মানটা কেমন হয়? সিগমার মানটা হয় -1 এর চেয়ে বড় আর হাফ অপেক্ষা ছোট। অনেক বই যেরকম লেখা অনেকে -1 অপেক্ষা বড় এবং 0.5 অপেক্ষা ছোট, এভাবে লেখে। যেভাবে মনে রাখার কোনো সমস্যা নেই, মনে রাখতে পারলেই হচ্ছে। আর এখানে অনেকেই ঝামেলায় পড়ে যে এই সিগমার মানটা মাইনাস কেন আসে। আরে ভাই, মাইনাস কেন আসবে না? কথাটা হচ্ছে ডেল ডি সাইনটা কি মাইনাস না? তা ডেল ডি সাইনটা যখন মাইনাস, তাহলে এই সিগমার মানটাও মাইনাস আসা কিন্তু পসিবল, আবার প্লাস আসাও পসিবল। যখন আমরা ম্যাথ করবো তখন কিন্তু এই মাইনাস চিহ্নটা ব্যবহার করব না। ম্যাথের সময় কিন্তু কোনো মাইনাস চিহ্ন ব্যবহার করা হবে না, ম্যাথের সময় শুধুমাত্র ইকুয়েশনগুলো ব্যবহার করবো। আর পয়সন রেশিওটা এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায়। আরও অনেক ম্যাথের উপর বেশি এমফাসাইজ করবো, তো আর এটার ব্যাখ্যা দিলাম না। যদি কেউ ইচ্ছা থাকো একটু খোঁজ দেখতে পারো। থিওরিটিক্যালি ফিল করা সম্ভব যে -1 থেকে বড় আর হাফ থেকে ছোট হবে সিগমা।